নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এবার বাংলায় হবে ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমরা বেসিক্যালি জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশনের জন্য যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি পরীক্ষাগুলোর বাংলায় সেরকম কন্টেন্ট পাই না, বা বাংলায় সেরকম ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল নেই ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এছাড়াও আমি বেসিক্যালি ডিউরিং মাই প্রিপারেশন যেটা আমি ফেস করেছি, যে বাংলায় সেই কন্টেন্ট না থাকার জন্য একটা বাঙালি ছাত্রকে একটু পরিশ্রম করতে হয় হিন্দিতে কন্টেন্টটা গ্র্যাস্প করার জন্য। এবার হিন্দি বা ইংলিশে কন্টেন্ট আছে এই ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশানের উপর, যেই এক্সামিনেশানের উপর, বাট যাই হোক, কিন্তু বাংলায় ইঞ্জিনিয়ারিং এই কনসেপ্টটা কিন্তু এখনও অবধি ভালোভাবে পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেরা লাভ করতে পারেনি। তো সেই জন্যই আমি ভেবেছি, আমি এই জিনিসটা ফেস করেছি আমার এক্সামিনেশান প্রিপারেশনের টাইমে, যে বাংলায় যদি আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হয় এবং উইথ কোয়ালিটি কন্টেন্ট, তাহলে কিন্তু আমি আরও বেটার জিনিসটা গ্র্যাস্প করতে পারতাম বা বেটার রেজাল্ট হতো। তো সেই বিষয়েই আরও এগোনোর জন্য আমি এই চ্যানেলটা শুরু করেছি। আমি জানি না কতদূর এগোতে পারবো, কিন্তু আপাতত শুরু করেছি এটাতেই এগোনোর জন্য। তো আমার পরিচয় দিয়ে রাখি, আমি সুমন প্রধান। আমি বিগত 2020 থেকে 30টারও বেশি এক্সামিনেশন দিয়েছি, সরকারি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি পরীক্ষা মিলে। তার মধ্যেও আমার 10টারও বেশি জায়গায় সিলেকশন হয়েছে, ফাইনাল সিলেকশন হয়েছে। তো তার মধ্যেও বেসিক্যালি আমি এতগুলো চাকরিতে জয়েন করতে পারিনি, কিন্তু এখনও অবধি প্রাইভেটে টাটা স্টিলে আমি কাজ করেছি। তাছাড়াও এরপর সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টেও অনেক জায়গায় চাকরি করেছি। যেমন টাটা স্টিলের পর আমি ইন্ডিয়ান অয়েলে ছিলাম, তারপরে WBSC TCL-এ ছিলাম, তারপরে CPWD-তে ছিলাম এবং রেলেও আছি। এখন রেলে আমি কাজ করছি। তো এই সবগুলো কোম্পানিতে ঘুরে বা সবগুলো পরীক্ষা দিয়ে, 30টারও বেশি পরীক্ষা দিয়ে আমি যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো যদি আমি বাঞ্চ করি, এক জায়গায় করি, তাহলে তার কিছু কনক্লুশন আসে। সেই কনক্লুশন দিয়েই সেই প্রতিটা স্টেপে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি সেইগুলো আলাদাভাবে বিশ্লেষণ করার জন্যই বেসিক্যালি আমার এই গাইডেন্স কাম মেন্টারশিপ এই চ্যানেলটা। এবং তার সঙ্গে আমি যতদূর চেষ্টা করব, আমার যতটা অধ্যাবসায় আছে সেই নিয়ে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যতগুলো টপিক কভার করা যায় আমি এই চ্যানেলের মাধ্যমে কভার করব। এবার প্রথমে জানতে হবে যে আমাদের কি কি সিলেবাস আছে, কোন জায়গাটায় পড়তে হবে। যেটা আমাদের মেন প্রবলেম হয় শুরুতেই, যে আমরা জানি না কতটা পড়তে হবে। আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশান দিতে যাচ্ছি, বাট পড়ছি আরও কম লেভেল, ITI লেভেল অবধি, বা আমাদের ডিপ্লোমা স্ট্যান্ডার্ডে যতটা পড়া হয় ততটা অবধি। কিন্তু তা করলে হবে না, পরীক্ষা কি চাইছে সেটা দেখতে হবে। না ডিপ্লোমা স্ট্যান্ডার্ডের কম পড়তে হবে, আবার এমনও নয় অনেকটা পড়ে নিলাম যে গেট লেভেল চলে যাচ্ছি, ESE চলে যাচ্ছে, সেটাও করা যাবে না। কারণ এই পরীক্ষার এই লেভেলটা অবধি পড়তে গেলে অনেকটা টাইম দরকার, এতটা টাইমও ইনভেস্ট করা যাবে না। তো আমাকে এই লেভেলটা বুঝতে হবে যে কোন জায়গাতে আমাকে পড়াটা শুরু করতে হবে এবং কতটা ডেপথ অবধি যেতে হবে, তারপর ছেড়ে দিতে হবে। তো এই লেভেলটা জানা খুব দরকার। তো সেই জায়গাটাই আমি চেষ্টা করব ততটাই কভার করে আমি বেসিক টু অ্যাডভান্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পুরোটাই কভার করার চেষ্টা করব টপিক ওয়াইজ। তো ওভারঅল প্রথমেই কোনো পরীক্ষা শুরু করার আগে জানতে হয় সিলেবাস কী। আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব একদম ফার্স্ট স্টেপ কোনো প্রিপারেশানে আসার, বা এই বেসিক্যালি আমি যে পরীক্ষাটা ফোকাস করছি এখানে, যেই ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তার সিলেবাসটা আমাকে আগে জানতে হবে। তারপরে সেই সিলেবাসের ডেপথ জানতে হবে, যে কোথায় শুরু করব এবং কতটাতে শেষ করব। এছাড়াও এরপরেও ডেপথ জানার পর জানতে হবে যে সিলেবাসের বাইরেও কি কিছু টপিক আছে যেটা আমার কভার করার দরকার। অ্যাকচুয়ালি এই পুরোটা জেনে তারপর স্ট্র্যাটেজাইজ করতে হবে, প্ল্যানিং করতে হবে এবং পড়াশোনা শুরু করতে হবে অ্যাকর্ডিং টু রুটিন। তো প্রথমে আমি দেখে নেবো যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কী কী সাবজেক্ট আছে। আমাদের
যে 6টা সেমিস্টার হয় ডিপ্লোমাতে, তার মধ্যে এই সাবজেক্টগুলো বেসিক্যালি কভার হয়। যেমন প্রথমেই আছে বেসিক ইলেকট্রিক্যাল। বেসিক ইলেকট্রিক্যালের মধ্যেই তোমার এসি ফান্ডামেন্টাল, ডিসি ফান্ডামেন্টাল বা রেজোনেন্স, আলাদা আলাদাভাবে এসি ফান্ডামেন্টালের মধ্যেও আলাদা অনেক কিছু আছে, ডিসির মধ্যেও আছে। এর মধ্যেই সার্কিট থিওরি আছে বা নেটওয়ার্ক থিওরি আছে বা টু পোর্ট নেটওয়ার্ক আছে। তো ওভারঅল বেসিকটা আমাদের ইলেকট্রিক্যালের যে বেসিক ইঞ্জিনিয়ারিংটা, সেটা কিন্তু বেসিক ইলেকট্রিক্যালে কভার করা হয়। এটা বেশ ভাস্ট সাবজেক্ট, নামে বেসিক ইলেকট্রিক্যাল কিন্তু বেশ ভাস্ট সাবজেক্ট। এছাড়াও মেন যে সাবজেক্টগুলো সেটা আমি প্রথম সারিতে রেখেছি। যেমন ইলেকট্রিক্যাল মেশিন, মানে এটা হার্ট। ইলেকট্রিক্যাল মেশিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর সাবজেক্টের মধ্যেই পড়ে। এবার মেশিনের মধ্যে আমরা শুরুতেই ডিসি মেশিন পড়ি, মানে যেটা ডিপ্লোমাতে পড়ি, তারপরে এসি মেশিন পড়ি। এর মধ্যে এবার মোটর, জেনারেটর, তারপরে ট্রান্সফরমার, এইসবগুলো আছে। এছাড়াও স্পেশাল পারপাস যে মোটরগুলো বা মেশিনগুলো, সেগুলো আছে। তো মেশিন পড়বো। এরপর ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট বা মেজারমেন্ট যেটাকে বলি, এর মধ্যে ডিসি ইনস্ট্রুমেন্ট, এসি ইনস্ট্রুমেন্ট, এছাড়াও ইনস্ট্রুমেন্টের কী প্যারামিটার্স দরকার, অ্যাকুরেসি, প্রিসিশন, রেজলিউশন, এই জিনিসগুলো। এছাড়াও এই 3টে সাবজেক্টেরই প্রত্যেকটা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, মানে যা আছে ছোট ছোট বেসিক, সেই জিনিসগুলো পড়তে হয়। এরপরে চতুর্থ যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। অ্যাকচুয়ালি ডিপ্লোমাতে আমাদের সিলেবাসে বা যেই লেভেলে কন্ট্রোল সিস্টেম খুব একটা হাই লেভেল আসে না, বাট কখনো কখনো কিছু কিছু পরীক্ষা কিন্তু একটু বেশি ডিমান্ড করে। যেমন ডিএফসিসিআইএল এক্সামগুলোতে কন্ট্রোল সিস্টেম একটু ভালো দেয়, কোনো বছর আবার খুব হালকা একদম ইজি পরীক্ষা কোশ্চেন ফেলে। তো কন্ট্রোল সিস্টেম পাওয়ার গ্রিডে তুমি যদি যাও, পাওয়ার গ্রিডে কন্ট্রোল সিস্টেম ভালো লেভেলের পড়ে। তো আমাদের বেসিকটা তো আমরা ডিপ্লোমাতে পড়ে যাই, কিন্তু অ্যাডভান্সটাও দরকার হয় আলাদাভাবে। তো সেটা দেখছি, আমরা পরে কভার করছি। এরপরে যে টপিকটা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। এই 3টেই আলাদা আলাদা টপিক, সাবজেক্ট, বড় বড় সাবজেক্ট। এছাড়া জেনারেশনের মধ্যেই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আছে, এটা আলাদাভাবেও পড়তে হয়। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মধ্যেও বা আলাদাভাবেও সুইচ গিয়ার প্রোটেকশন পার্টটা আছে। এটা একটা বড় লজিক্যাল পার্ট, খুব সুন্দর, মানে যদি ইন্টারেস্টিং ওয়েতে পড়া যায় বা পড়ানো যায়, খুব সুন্দর একটা সাবজেক্ট। এবং এরপরে আসছে ইলেকট্রনিক্স পার্টটা, যেমন বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স। এই বেসিকটাকে অ্যানালগ ইলেকট্রনিক্স বলা হয়, অ্যানালগ ইলেকট্রনিক্স হিসাবে ধরা হয়। তারপরে ডিজিটাল এবং পাওয়ার ইলেকট্রনিক্স। বেসিক্যালি কিছু কিছু সাবজেক্ট থাকে যেটা স্টুডেন্টদের প্রচণ্ড মানে ভীতি বা ভয়ের জায়গায় স্টুডেন্টরা ফেলে দেয়। সেটা হচ্ছে যেমন হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স, এই সাবজেক্টটা বা কন্ট্রোল সিস্টেম। কারণ আমি যখন ডিপ্লোমা পড়েছি তখনও এই বেসিক্যালি এই সাবজেক্টগুলোতে বা কিছু কিছু টপিকের উপর যে ফিয়ার, সেটা কিন্তু ছিল, বা আমার বন্ধুদেরও দেখেছি ফেস করতে। তো কিন্তু ঠিকভাবে যদি পড়া যায়, প্রপার ওয়েতে যদি পড়া যায়, লজিক্যালি যদি পড়া যায় এবং ক্রোনোলজিক্যালি পড়তে হয়, তাহলে কিন্তু এই সাবজেক্টগুলোর ফিয়ার কিন্তু ওভারকাম করা যায়। যেমন পাওয়ার ইলেকট্রনিক্সের যে থাইরিস্টার আছে বা রেকটিফায়ার, কনভার্টার যেগুলো আছে, এসসিআর আছে, ডায়াক, ট্রায়াক, আইজিবিটি যেগুলো আছে, এগুলোতে সবাইয়ের একটা ভয় থাকে। কিন্তু প্রত্যেকটা যদি অ্যাকর্ডিং টু টপিক ক্রোনোলজি ওয়াইজ পড়া যায়, যে কোনটার পর কোনটা পড়তে হবে, তাহলে কিন্তু এটা একটা সুন্দর একটা লজিক্যাল জিনিস, লজিক্যাল অ্যাপ্রোচে যদি পড়া যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের আস্তে আস্তে শিখতে হবে। আমি এগুলো চেষ্টা করব প্রত্যেকটা ভালো করে কভার করানোর জন্য। এরপরে ইউটিলাইজেশন, ট্র্যাকশন অ্যান্ড হিটিং আছে, ইউডাব্লিউটি। এর মধ্যে হিটিং প্লাস হচ্ছে ওয়েল্ডিং, এই টপিকগুলো কভার করা হয়। এছাড়াও মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার আছে 8051। যে মাইক্রো কন্ট্রোলার পার্টটা ছোট হলেও কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে পরীক্ষায়। এছাড়াও যেটা 6 সেমিস্টারে থাকে, ইলেকট্রিক্যাল ডিজাইন, এস্টিমেশন অ্যান্ড কস্টিং, এটাতে আই রুল থাকে। তো এই ওভারঅল এটা আমরা কিন্তু ডিপ্লোমাতে পড়ে আসি, এই 13টা সাবজেক্ট বেসিক্যালি। এটারই ভাগ করে করে বিভিন্ন সেমিস্টারে স্প্লিট করে দেওয়া হয়, যেমন মেশিন 1, 2 হয়ে যায় আলাদা আলাদা সেমিস্টারে। তো এই ওভারঅল টপিকটাকে বা মেন সাবজেক্টটাকে আমরা কভার করব আগামী দিনগুলোতে। এই 13টা টপিক ছাড়াও কিন্তু পরীক্ষা পাস করার জন্য আরও কিছু এক্সট্রা সাবজেক্ট বা টপিক পড়তে হবে।
নর্মালি আমরা কি করি, সাধারণ ছাত্রছাত্রীরা যাদের নর্মালি পাস হয় না বা প্রতিটা পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট হয় না, তারা কিন্তু কিছু কিছু সিলি মিস্টেক করে, যার জন্য এই জিনিসগুলো কোথাও না কোথাও কাট অফের কাছে গিয়েও আটকে যায় বা রয়ে যায়। তো এই কয়েকটা সাবজেক্ট আছে, যেমন ধরো এইগুলো কিন্তু এক্সট্রাভাবে পড়তে হয়, যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সরাসরিভাবে আমরা পড়ি না, বাট কিছুটা হায়ার লেভেলে, কিছুটা ইলেকট্রনিক্স থেকে, কিছুটা বাইরের সাবজেক্ট, এগুলো এক করে পড়তে হয়। যেমন হচ্ছে এই মেটেরিয়াল সায়েন্স কিছুটা পড়তে হয়। মেটেরিয়াল সায়েন্সের মধ্যে বিভিন্ন কম্প্যাক্টনেস থাকে, যেমন পরমাণুগুলো কিভাবে কম্প্যাক্ট কর, কিভাবে একটা অ্যাটমের মধ্যে সাজানো থাকে, তার প্যাকিং ফ্যাক্টর, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, এইসব বিভিন্ন মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অ্যাসিমেট্রিক, সিমেট্রিক যে স্ট্রাকচার বা অ্যারেঞ্জমেন্ট, সেইগুলো এতে থাকে, এটা পড়তে হয়। ইলেকট্রনিক্সের কিছুটা সিগন্যাল সিস্টেম পড়তে হয়, বেসিক যদিও বা, কিন্তু পড়ে রাখতে হয়, বিভিন্ন সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স আছে। এছাড়াও কন্ট্রোল সিস্টেম, যেটা আমরা বেসিক পড়ে থাকি কিন্তু অ্যাডভান্স লেভেলেও কোশ্চেন আসে। আমি পরীক্ষা দিয়েছিলাম পাওয়ার গ্রিড এনআর রেজিয়ানে, যেটা দিল্লিতে। তো এখানে কিন্তু অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেম, যথেষ্ট অ্যাডভান্সে পরীক্ষা কোশ্চেন আসে, এবং বিভিন্ন পরীক্ষায় কন্ট্রোল সিস্টেম এখন অ্যাডভান্সে আসে অনেকটা, যার জন্য এগুলো পড়ে থাকলে কিন্তু অনেকটা এগিয়ে থাকা হয়। এছাড়াও পিএলসি স্কাডা থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, যেমন ইউপিপিসিএল এ এই মানে এটা একটা হট টপিক, খুব ভালো টপিক, এটা থেকে কোশ্চেন আসে। এছাড়াও ওয়ার্ক প্লেসে বিভিন্ন সিম্বল যে ইউজ করা হয়, মানে ইন্ডাস্ট্রি লেভেলে এগুলো বেসিক্যালি ইউজ করা হয়, যেমন এক্সক্লামেটরি চিহ্ন হয়ে গেল, কোথাও যেতে গেলে রাইট টার্ন, এরকম মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে যা যা সিম্বল হয়, ঠিক আছে, এইগুলো নিয়ে একটু পড়তে হয়। কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়তে হয়, বাট বেসিক লেভেল, এটাও ইলেকট্রনিক্সের সাবজেক্ট, কিন্তু আমাদের বেসিকটা পড়ে যেতে হয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো আমরা পড়েছি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, এটারও কিছু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, বিভিন্ন সিট নিয়ে, স্কেল নিয়ে, আইসোমেট্রিক প্রজেকশন, এসব ভিউ নিয়ে বিভিন্ন ছোট ছোট কোশ্চেন আছে, এগুলো কিন্তু দেখে যেতে হয়। এছাড়াও কিছু টপিক আছে যেগুলো পার্টিকুলারলি কোনো সাবজেক্টের নয়, বাট কোনো সাবজেক্টে ঢোকানো যায়, যেমন ইকোনমিক লোড ডিসপ্যাচ। এটা ডিপ্লোমা লেভেলে আমার যতদূর মনে পড়ে নেই, এটা বিটেক লেভেলের। বা ওয়াইবাস ম্যাট্রিক্স, পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, এগুলো সব পাওয়ার সিস্টেমেরই, বা সুইচ গিয়ার প্রোটেকশনের হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আউট অফ সিলেবাস হলেও এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এবং বর্তমানে তো আসছে। টাইপস অফ মেনটেন্যান্সের কী কী পিরিয়ডিসিটি হয়, কী কী টাইপ হয়, কেন কোন মেনটেন্যান্সটা আমরা করি। এছাড়াও অটোক্যাড থেকে ছোটো ছোটো কোশ্চেন আসে, মোটরের ডিউটি, এইচভিডিসি লিঙ্ক থেকে কিছু আসে। তো এই যে কোশ্চেনগুলো, এই যে টপিকগুলো, এগুলো কিন্তু বর্তমানে যে ট্রেন্ড চলছে কোশ্চেনের, তার উপর বেস করে আমি বলছি এই এই সাবজেক্টগুলো। আগে কি হতো, 2018-19 অবধি, মানে এই টাইমটা অবধি কিছু গতানুগতিক বই ছিল, সেগুলো পড়ে গেলে কোশ্চেন চলে আসতো, মানে রিপিট হতো, কিছু ধরা বাঁধা কোশ্চেন। আমি সরকারি চাকরির ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে যদিও বা নয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই থাম রুলটা ইউজ হতো। যেমন কিছু ওই আর কে রাজপুতের বই পড়ে গেল, বা জে.বি. গুপ্তার কোশ্চেন ব্যাংক পড়ে গেল, কেউ কেউ মুখস্থ করেও চাকরি পেয়েছে। বাট এখন কিন্তু সেই ইয়েটা নেই, সেই ট্রেন্ডটা নেই, এখন কিন্তু বদলেছে। এখন পুরোটাই কনসেপচুয়াল হয় পরীক্ষা, যার কনসেপ্টে যতটা ক্লিয়ারিটি আছে ততটা সে এগোতে পারবে, সে কাট অফের সামনে যাবে। এখন একটা পরীক্ষা পরের পরীক্ষার সঙ্গে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেলে না, তবুও কিন্তু আমাদের পিওয়াইকিউ প্র্যাকটিস করে যেতে হবে। কারণ একটাই, যে আমাদের ট্রেন্ডটা ধরতে হবে, যে এখন পরীক্ষক কি চাইছে, কিভাবে কোশ্চেনটা করতে চাইছে, প্রতিটা টপিকে ক্ল্যারিটি আমার কতটা দরকার, কোশ্চেনটা কতটা ঘুরিয়ে আসতে পারে, তার একটা ওভারভিউ পাওয়া যায় পিওয়াইকিউ করলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে। তাই এটাও আমাদের সঙ্গে সঙ্গে করতে হবে, থিওরির সাথে সাথে পিওয়াইকিউ, এবং তার সাথে টেস্ট সিরিজ, এটা লাগাতে হবে। তবে নিজের কতটা ইভ্যালুয়েশন হচ্ছে বোঝা যাবে। হ্যাঁ, তো ওভারঅল এই টোটালটা নিয়েই আমি
ভিডিও বানানোর চেষ্টা করব, সব কিছুই ছোট ছোট করে যতটা সময় বার করতে পারি এর মধ্যে। তো এই ওভারঅল নিয়েই কিন্তু এগোতে হবে, তবে এগোনো যাবে, শুধুমাত্র থিওরি পড়েও এগোনো যাবে না। তারপরেও আমাদের দেখতে হবে, যেটা শুরুতেই বলছিলাম, ডেপথ কতটা। আমি শুরু করব কোনো জায়গা থেকে, কতটা নিচে অবধি নামলে আমার, কতটা ডেপথ অবধি পড়লে আমার যেই লেভেলটা ক্লিয়ার হবে। আমার উদ্দেশ্য কিন্তু যেই হওয়া। এবার এরপরেও কারোর যদি উদ্দেশ্য আরও আলাদা থাকে, সে আরও ডেপথে পড়বে, সে আরও নিচে গিয়ে আরও ডেপথে পড়বে, গেট বা ইএসসি যার লক্ষ্য থাকবে। কিন্তু আমরা এতদূর পড়বো না, বাট আমাদের লক্ষ্য রাখতে হবে এর আগেও যেন না আমরা শেষ করি। তাহলে কিন্তু এই পোর্শানে কিছু মানুষ 5 to 10% এই পোর্শনটা কিন্তু কভার করে না, যার জন্য তারা কাট অফের একটু আগে আটকে রয়ে যায়। তো এই যে লাস্ট পোর্শনটা, এটা কিন্তু কভার হবে এই এক্সট্রা টপিক থেকে, বা কনসেপচুয়াল ক্লিয়ারিটি এনে পিওয়াইকিউ করে বা টেস্ট সিরিজ অ্যাটেন্ড করে। এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে হবে। এখানটাই র্যাঙ্কাররা তৈরি করে নিজেদের। প্রথমে থিওরিটিক্যাল কনসেপ্টটা খুব ভালোভাবে বিল্ড আপ করে, তার সাথে সাথে নিউমেরিক্যাল, তারপর তার কনসেপচুয়াল ক্লিয়ারিটি যখন এসে যায়, তারপর সে টেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাতে শুরু করে। প্রিভিয়াস ইয়ারটা সে কতটা অ্যাপ্রোচ করতে পারছে, কতটা বুঝতে পারছে, সেটা নিয়ে সে আবার ফিডব্যাক নিয়ে যদি দেখতে চাই, যদি দেখে যে ঠিকঠাকভাবে আমি নিতে পারছি না, কোনো একটা টপিক আবার পড়তে হবে, সে আবার পড়ে। পড়ার পর আস্তে আস্তে ক্লিয়ারিটি যখন বিল্ড আপ হয়, তখন সে টেস্ট সিরিজ দেয়। টেস্ট সিরিজ দিয়ে তারপর টেস্ট সিরিজেরও অনেক আলাদা আলাদা কৌশল আছে, সেগুলো আমি পরে এক একটা ভিডিওতে আলোচনা করব, যে যেখানে আমাদের অ্যাকুরেসিটা মেন ফোকাস হওয়া দরকার। কতটা অ্যাটেন্ড করলাম বা কত নাম্বার পেলাম সেটা নয়। তো বর্তমান পরিস্থিতি যেটা চলছে পরীক্ষার, সেটা হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি দরকার এবং কোশ্চেন কিভাবে আসছে সেটা জানা দরকার। তো এই নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব, এবং বর্তমান ট্রেন্ডকে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি সেটাও দেখব। এবার যেমন কোশ্চেন এমন আসছে, নেতিবাচক কোশ্চেন আছে, নট দিয়ে কোশ্চেন এখন প্রচুর আছে, যেটা মানে মানুষ মেন যে কোশ্চেনটা সেটাই বুঝতে মানে টাইম লাগিয়ে দেয়। তো এই কোশ্চেনগুলোকেও কিভাবে আমরা অ্যাটেম্প্ট করব, এগুলো আস্তে আস্তে এগোবো, জানার চেষ্টা করব। তো ওভারঅল এইভাবে আমরা এতগুলো টপিক কভার করব। যে কি কি টাইপের জব হতে পারে। অ্যাকচুয়ালি এখানে তো আমার ভিউয়ার্সরা যারা আছেন, তাদের মধ্যে অনেকেই ডিপ্লোমা পড়তে পড়তে হয়তো দেখছেন, তাদের ক্ষেত্রে জানা নেই যে কি কি টাইপের জব হতে পারে, বা তাদের অ্যাওয়ারনেস হয়তো কম। আমাদের সময় যেমন অনেক অ্যাওয়ারনেস কম ছিল, যে কোন জবে যাব, কোনটা বেটার, পিএসইউ কাকে বলে বা কী হিসাবে যাব। তো তার জন্য এই জবের স্লাইডটা আমি করেছি। এবার নর্মালি কি হয়, জব দু প্রকারের, আপনার মানে দু প্রকারের বলতে প্রাইভেট বা গভর্নমেন্ট, এই দুটো টাইপেরই হয়। এবার প্রাইভেটের মধ্যে ভালো ভালো কোম্পানিগুলো যেমন ক্যাম্পাসিংয়ে পায়, বা পরবর্তীকালেও রেজিউমে জমা করে পায়, যেমন টাটা স্টিল হয়ে গেল বা জিন্দাল হয়ে গেল, বা আরও বড় বড় এলএনটি হয়ে গেল। তো এগুলো যেমন প্রাইভেটের মধ্যে পায়। আমাদের ফোকাসটা কিন্তু এখানে নয়, বাট মেন যেটা এর মধ্যে সব থেকে ভালো চাকরি ধরা হয় টাটা স্টিলের। তো আমরা যেটা পড়বো, টাটা স্টিলের যে পরীক্ষাগুলো এখন হয় সেটাও কিন্তু এতে কভার করবে। আর বাকি পরীক্ষাগুলোতে তো ওইভাবে ফুল সিবিটি হয় না, টাটা স্টিলে এখন অবধি সিবিটি হয়। তো আমি টাটা স্টিলে জবও করেছি, তো সেই রিলেটেড আমি বলতে পারবো যে কি কি টাইপের কোশ্চেন আসে বা কীরকম অ্যাপ্রোচ রাখে। দ্বিতীয় হচ্ছে, গভর্নমেন্ট এক্সামের মধ্যে নর্মালি দু রকম হয়, একটা হয় ফুললি গভর্নমেন্ট, একটা হয় পার্সিয়ালি পিএসইউ মানে হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে যেসব কোম্পানিতে গভর্নমেন্টের শেয়ার 50%-এর বেশি থাকে, নর্মালি সেগুলো পিএসইউ হয়। এবার আমরা নন টেক যদি ইকোনমিক্স পড়ি, সেখানে আবার দেখবো পিএসইউর অনেক ভাগ আছে, মিনিরত্ন, নবরত্ন বা মহারত্ন কোম্পানি। মিনিরত্ন কোম্পানির দুটো ভাগ হয়, 1, 2। তো এইসব জিনিসগুলো এবার নন টেক যখন আমরা কভার করবো, পড়বো, সেটারও স্ট্র্যাটেজি নিয়ে আসবো, প্ল্যানিং নিয়ে আসবো, সেই হিসাবে আবার এগোবো। এখন টেকনিক্যালি ফোকাস রাখলে দেখা যায় যে দুরকম হয়, ফুললি ওনড একটা গভর্নমেন্ট হয়, আর একটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজও বলা হয়, পিএসইও বলা হয়। তো ফুললি গভর্নমেন্টের মধ্যে বা পিএসইউর মধ্যে দুটোই, একটা সেন্ট্রাল বা স্টেট হতে পারে, পিএসইউ সেন্ট্রাল বা স্টেট হতে পারে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার হতে পারে।
এবার ফুললি গভর্নমেন্টের মধ্যে সেন্ট্রালের সব থেকে যে জবটা বেশি জনপ্রিয় সেটা হচ্ছে এসএসসি যেই দিয়ে সিপিডাব্লিউডিতে বা এমইএসে বা বিআরওতে, ফারাক্কা ব্যারেজ বিভিন্ন আছে, সিডাব্লিউপিআরএস, এসব বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং হয় এবং এটা সব থেকে বেস্ট চাকরি ডিপ্লোমা লেভেলে মানা হয়। তার মধ্যে সিপিডাব্লিউডিটা বেস্ট মানা হয়। এরপর তাছাড়াও আরআরবি যেই আছে রেলওয়ে, ইসরো, ডিআরডিও, বার্ক, এনআইটি, আইআইটি যেই আছে, বিভিন্ন এনআইটি বা আইআইটিগুলো, যেমন এনআইটি জামশেদপুর, এরা যেই রিক্রুটমেন্ট নিজস্বভাবে অটোনোমাসভাবে আলাদাভাবে বার করে। আর ফুললি গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের মধ্যে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে ফোকাস করি, তার মধ্যে ডব্লিউবিপিএসসি যেই আছে, কেএমসি যেই প্রতি বছরই প্রায় বেরোয়, কেএমডি এবছর বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তো এইগুলো হচ্ছে ফুললি। এছাড়াও বাইরের স্টেটে কিন্তু কিছু পরীক্ষা খুব ভালো হয়, সেগুলো কিন্তু দেওয়া যায়। বিশেষ করে ইউপি বা বিহারের পরীক্ষা যারা বাইরে যেতে চায় তাদের কিন্তু এগুলো দিতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের ছেলের মধ্যে এই ভীতিটা থেকে যায় যে বাইরে যাব না বা দেবো না, কিন্তু এই পরীক্ষাগুলো, এই চাকরিগুলো কিন্তু ভালো। ইউপির বা বিহারের তো বেশি খুব একটা বেরোয় না ভ্যাকেন্সি, বাট ইউপিতে কিন্তু বেরোয়, ইউপিপিসিএল বা ইউপি আরভিএনএল, তো এইগুলো বেরোয়। রাজস্থানেও কিছু বেরোয়। অন্তত এগুলো দিয়ে কিছুটা যদি স্টেবল হওয়া যায়, তারপর বাড়ির সামনে চাকরির চেষ্টা করা যায়, সেটাও কিন্তু করা যেতে পারে। এছাড়াও পিএসইউর দিকে যদি দেখি, সেন্ট্রাল পিএসইউ খুব নাম করা এগুলো মহারত্ন কোম্পানি, ইন্ডিয়ান অয়েল, পাওয়ার গ্রিড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা এইচপিসিআইএল, নিউক্লিয়ার পাওয়ার এনপিসিআইএল, হাইড্রো ইলেকট্রিক এনএইচপিসি বা সিড কর্পোরেশন এনএসসিএল, এগুলো কিন্তু ভালো জব। এগুলোর সব থেকে বড় ফায়দা হচ্ছে এখানে পার্কস অ্যান্ড অ্যালাউন্সেস অনেক বেশি। পার্কস অ্যান্ড অ্যালাউন্সেস কিন্তু অনেক বেশি পাওয়া যায়, এর ফেসিলিটি অনেক বেশি ফুললি গভর্নমেন্টের থেকে। এছাড়াও এর আলাদাভাবে বিভিন্ন বোনাস বলো বা বিভিন্ন আলাদা অ্যালাউন্সেস বলো, এক্সট্রা যেগুলো অলরেডি অ্যালাউন্স বলে দিয়েছি, সেগুলো কিন্তু এইসব জায়গায় অনেক বেশি। এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু সব থেকে বেস্ট এই পোর্শনে। এই নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো, কোথায় কীরকম প্রেসার ওয়ার্কের বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোথায় রাখা যায়, ইকোনমিক দিক থেকে কোথায় বেটারমেন্ট পাওয়া যায়, বা জব প্রোফাইল কোথায় কীরকম হয়, এই নিয়েও কিন্তু আমি ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। এরপর স্টেট পিএসইউর মধ্যে সব থেকে যেটা ফেমাস ডব্লিউবি এসিটিসিএল, এসিডিসিএল বা পিডিসিএল। টিসিএল এর তো 400 ভ্যাকেন্সি এসেছিল প্রায় 2-3 বছর আগে, আবার টিসিএল এর একটা ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। ডিসিএল এর তো অলরেডি পরীক্ষা হয়ে গেছে, এখনো ফাইনাল ইয়েটা হয়নি, লিস্ট আসেনি বা ইন্টারভিউর ইয়েটাও আসেনি। পিডিসিএল এর পরীক্ষাও হয়ে গেছে এবং জয়েনিংও হয়ে গেছে এখনো। তো এই পরীক্ষাগুলো কিন্তু আসতে থাকে, আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। কিছু না কিছু পরীক্ষা আসছে আমাদের মধ্যে, যে একটা চারিদিকে কথা চলছে চাকরি নেই বা কিছু নেই, না, আছে, পরীক্ষা চলছে, চাকরিও আছে, বাট খুব কম সংখ্যক আসছে। কিন্তু সেই ভ্যাকেন্সিটাকে আমাদের নিয়ে নিতে হবে, সেই মতো নিজেকে তৈরি করতে হবে। 10 জনের মধ্যে 1000 জনের মধ্যে একজন নিজেকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু রাস্তা নেই। সেই জায়গাতে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। এবার আমি প্রিপারেশন করতে গেলে কি দরকার, আমার কোন কোন অ্যাবিলিটি দরকার, যেটা প্রিপারেশনে আমাকে আগে নিয়ে যাবে। যেমন প্রথম হচ্ছে আমাকে লক্ষ্য স্থির করতে হবে, এবং লক্ষ্য স্থির যদি করতে করি, সেই মানসিকতা, সেই মেন্টালিটিটা আমাকে আনতে হবে যে আমি সার্টেন পরীক্ষা আমার ড্রিম, সার্টেন জায়গায় পৌঁছানো আমার ড্রিম। তো এই জায়গায় যদি যেতে হয়, আমার এই লক্ষ্যটা স্থির যেন থাকে, অন্যদিকে বিচলিত না হয়। দ্বিতীয় হচ্ছে অধ্যাবসায় রাখতে হবে, যাকে পারসিভারেন্স বলে। অধ্যাবসায় মানে আমি পড়তে বসলাম, গরম হচ্ছে, কারেন্ট নেই, আমি উঠে চলে গেলাম, এটা কিন্তু অধ্যাবসায় নয়। গরম হোক, ঠান্ডাতে শীত পাক বা যাই হয়ে যাক, পড়া কিন্তু ছাড়লে হবে না। কারণ 1000 জনের মধ্যে একজন হতে গেলে সেই জায়গার কিন্তু স্যাক্রিফাইস এবং ডেডিকেশনও দরকার, আদারওয়াইজ কিন্তু এই জায়গায় পৌঁছানো যাবে না। তুমি নিজেকে কোশ্চেন করো, আমি কিভাবে 1000 জনের মধ্যে একজন হব। তুমি যদি এই একজন হয়ে গরমের পড়া ছেড়ে দাও, বাকি 999 জন কিন্তু তখন পড়ছে, বাকি 999-এর মধ্যে 30টা ছেলেও যদি পড়ে, তাহলে তুমি যদি চাকরিটা পাও, তাহলে কি আনফেয়ার হবে না সেই 30 জনের উপর? তো সেই ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে সবাই যখন খাটছে, আমাকে তাদের থেকেও বেটার হতে হবে, সেই বিষয়টা আমাকে অলওয়েজ
খেয়াল রাখতে হবে। সেই জন্য অধ্যাবসায় বা ডেডিকেশন দুটোই দরকার। এছাড়াও ধৈর্য রাখতে হবে। প্রথমে পরীক্ষা দিলাম, একটা দুটো চারটে ফেলিওর আসবে, ফেলিওর থেকে শিখতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, করে সেটা পরবর্তী পরীক্ষায় আবার অ্যাপ্লাই করতে হবে সেই এক্সপিরিয়েন্সটা। এই হিসাবে এগোনো দরকার। হঠাৎ করে 4-5টা পরীক্ষা দিলাম, হচ্ছে না, ছেড়ে দিলাম, অন্য রুটে চলে গেলাম, সেখানেও হচ্ছে না, অন্য রুটে চলে গেলাম, এক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, নিজেকে একটা টাইম পিরিয়ড দিয়ে দাও যে 1 বছর 2 বছর 4 বছর ট্রাই করব, তারপর যদি না হয় বেরিয়ে যাব, সেটা ঠিক আছে। সেই 4 বছর অবধি যেন আমি অন্যদিকে না চলে যাই। তো সেই ধৈর্যটা কিন্তু রাখতে হবে নিজের মধ্যে। এবং সব থেকে ফরমোস্ট যেটা জিনিস, সেটা হচ্ছে কনফিডেন্স। নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আমি এটা করতে পারবো, আজ না হয় কাল করব। সেই জায়গাটা নিজের প্রতি নিজে কিন্তু বিশ্বাস রাখতে হবে, কারণ এটা একটা লং টার্ম একটা লড়াই। এত সহজে কিন্তু এটা শেষ হয়ে যাবে না। তুমি মোমেন্টারিলি কিছু ভিডিও গান শুনে নিজেকে মোটিভেট করে রাখতে পারো, বাট লং টার্মে কিন্তু সেলফ কনফিডেন্স, ইনার কনফিডেন্স যতক্ষণ না আসছে, ভেতর থেকে যতক্ষণ না আওয়াজ আসছে, ততক্ষণ কিন্তু এগোতে পারবে না। তাই লক্ষ্য স্থির করাটা আগে দরকার, তারপরে সেটার প্রতি কাজ করাটা দরকার। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা স্ট্র্যাটেজি করব, প্ল্যানিং করব, কিভাবে পড়বো আমরা কিন্তু দেখবো, আস্তে আস্তে এগোবো। সেটার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি বা ভিডিওগুলো করছি। আমরা সাবজেক্ট ওয়াইজ প্রথমে স্ট্র্যাটেজি করব, সাবজেক্টের পর আমরা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ করব, তারপর সেই চ্যাপ্টারের কোন টপিক কিভাবে পড়বো, তার থিওরি কতটা পড়বো, নিউমেরিক্যাল কতটা পড়বো, তার প্র্যাকটিক্যাল কতটা পড়বো, কিভাবে পড়বো, কতটা টাইম কোনটাতে ইনভেস্ট করব, প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে দেখব। এছাড়াও ডেলি রুটিন বানাবো, যে কতটা কি জিনিস পড়বো, কতটা খেলবো, কতটা বাইরে কতটা টাইম দেবো। অ্যাকচুয়ালি পুরোটা পড়লেও কিন্তু হবে না, মাথাটা ব্রেনও রিল্যাক্স চাই। 40-45 মিনিট অবধি তুমি একবার পড়া একটানা ধরতে পারো, তারপর কিন্তু ধরতে পারবে না। এগুলোরও কিছু ট্রিক্স আছে, এগুলোর কিছু অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল সায়েন্স আছে পুরোটাই। তো এইগুলো কিন্তু ফলো করলে অনেকটা এফিসিয়েন্সির ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। যেমন পাওয়ার ন্যাপ নিলে কিছুটা দুপুরবেলা যদি 30 মিনিট 35 মিনিট ঘুমিয়ে পড়লে, সেটাতে কিন্তু সেকেন্ড হাফটা অনেক বেশি এফিসিয়েন্সি দিয়ে এগোতে পারবে। তাছাড়া তোমার আস্তে আস্তে দিনের শুরু থেকে শেষ অবধি কিন্তু আমাদের এফিসিয়েন্সি আস্তে আস্তে কমতে থাকে। তো সেইখানে কোন টপিকটা কোনখানে রাখলে বেশি এফিসিয়েন্টলি এগোতে পারো, সেটাও কিন্তু এই ডেলি রুটিনে থাকবে, ডেলি লাইফস্টাইলেও থাকবে। এই দুটোকে আমরা মার্চ করে একটা আলটিমেট রুটিন বানাবো। যেমন শুরুতে এমন কিছু রাখবো, শুরুতে অ্যাটেন্টিভনেস বেশি থাকে দিনের শুরুতে, তো সেক্ষেত্রে এমন কিছু রাখবো যেখানে বোঝার টপিক থাকে, সেগুলো আস্তে আস্তে দিনের যত শেষ থাকবে সেখানে পড়ার বা পিওয়াইকিউ দেওয়ার বা দিনে কারেন্ট অ্যাফেয়ার্স দেখার, সেগুলোর টপিক লাগবে, যেখানে মাথা খাটাতে হয় না, যেখানে মনে রাখতে হয় বা দেখতে হয় অনলি। তো এইভাবে অনেক কিছু কিন্তু স্ট্র্যাটেজাইজ করা যায়। প্রপার স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং নিয়ে এগুলো কিন্তু বড় থেকে বড় পরীক্ষাও ক্র্যাক করা যায়। আমি নিজে করেছি। হ্যাঁ, টাইম লাগবে, টাইম দিতে হবে, তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে, বাট পরীক্ষা কিন্তু ক্র্যাক করা যায়। আমি দেখেছি অনেকটাই যে বাঙালিরা আমাদের একটা ভীতি থেকে যায়, ভয় থেকে যায়, কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে পারি না সহজে, কোথাও না কোথাও কমফোর্টনেস থাকে। এটা অ্যাকচুয়ালি মানে কঠোর হলেও এটা কিন্তু বাস্তব। তুমি অন্যান্য স্টেটের দেখবে ছেলেরা কিন্তু অনেক বেশি সহিষ্ণু, তারা কিন্তু বাইরে স্টেশনে ট্রেনে কোথাও যদি পরীক্ষা দিতে যায় তারা বাইরেই শুয়ে যাবে, বাট বাঙালিরা হলে একটু ইতস্তত করে। তো এই যে মাইন্ডসেটটা, এটা বিল্ড আপ করতে হবে নিজের মধ্যে, যে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে এবং যত হার্ডই হোক আমি সেই জায়গাটা অ্যাচিভ করার ক্ষমতা রাখি। নিজেকে কমফোর্ট জোন থেকে বাইরে আনতে হবে, ডেডিকেশন লেভেলটা অনেক বাড়াতে হবে। তো সেই জায়গা থেকে আমরা প্ল্যানিং করব আস্তে আস্তে। তো আজকে এই এত দূরই থাক, তোমরা রেডি হয়ে যাও। এরপরে আমরা তোমাদের যা যা কোয়ারি আছে বা যে আমার সঙ্গে জুড়তে চাও কমেন্টে অবশ্যই জানাও। এরপরে গুগল মিটে বা জুমে আমি পরের মাসে, বা একটা ডেট ফিক্স করা হয়নি এখনো, পরের মাস থেকে ক্লাস শুরু করব ভাবছি অনলাইনে। কারণ ইউটিউবে হয়তো ভিডিও ছাড়তে থাকবো, বাট একটা ক্রোনোলজিক্যালি বাট সিরিয়ালি ক্লাস তো দেওয়া সম্ভব নয়,
খুব একটা, সেক্ষেত্রে কারণ অনেক ভিডিও এডিটিং করতে হয়, অনেকভাবে এগোতে হয়, টাইম লেগে যায়। সেক্ষেত্রে গুগল মিট বা জুমে হলে এত এডিটিংয়ের দরকার হয় না, লাইভে পড়ানো যায়। তো সেক্ষেত্রে আমি পরের মাস থেকে একটা ব্যাচ শুরু করবো ভাবছি। যারা ইন্টারেস্টেড তারা কমেন্টে জানিও। এছাড়াও যারা আরও কিছু কোয়ারিজ থাকে বা কিছু জানতে চাও বা কিছু এই বিষয়ে কিছু সাজেশান দিতে চাও, তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো থ্যাংক ইউ, আজকে এত দূরই থাকলো।